टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। টিভি 9 বাংলায় আপনাদের স্বাগত। আমার সাথে রূপম ইসলাম, খাস মানুষ, খাস একক। আমাদের আজকের কথোপকথনটা তোমার একক শো নিয়ে। তোমার নিজের 50 বছর বয়স হয়ে গেছে এবং তুমি 60তম একক করবে। এই যে এনার্জিটা দরকার হয়, এটা কোথা থেকে আসে? ইট ইজ নট অ্যাবাউট এনার্জি, ইট ইজ ইউজুয়াল প্র্যাকটিস। যেরকম সবসময় গান বাজনা নিয়ে থাকি এবং ফসেলসের মঞ্চ তো চিরাচরিত ব্যাপার, সে তো গুণে, সে তো বোধহয় 60,000, সে গুণে শেষ করা যাবে না। আর এটা গোনা যাচ্ছে, তার কারণ এটা একটা নতুন কি বলবো, একটা নতুন প্রকাশ, যেটা 12 বছর ধরে চলছে। 12 বছরকে খুব নতুন তো বলা যাবে না, কিন্তু আমার কাছে এটা নতুন, যেহেতু ফসেলস অনেক পুরনো ব্যাপার। সো এটা আরেকটা অল্টারনেটিভ অ্যাপ্রোচ অফ প্রেজেন্টিং মিউজিক, আই উড সে। হ্যাঁ, ফসিলসের যখন তুমি একটা শো করো, সেটার মধ্যে কোন কোন জিনিসগুলো তুমি করতে পারো না যেটা তুমি এককে রাখতে চাও, সেই দিক থেকে আলাদা কিনা? মূলত হচ্ছে যে না, মানে এককটা দেখো, একক যেটা আমি বলবো সেটা হচ্ছে যে একক আমার নিজের বাড়িতে বসে গান বাজনা করা। মানে যেভাবে বাড়িতে একা আমি গান বাজনা, আমি তো বাকি 5 জনের সঙ্গে, বাকি 4 জনের সঙ্গে তো আমি একসঙ্গে থাকি না, কাজেই 4 জনের মতন করে মিউজিকটা এটা নয়, এটা আমার একার মিউজিক। অনেক মিউজিকেরই, অনেক গানেরই তার বেসিক ফর্মটা এখানে ধরা পড়ে, যে প্রথমে কি ছিল, এবং প্রচুর নতুন গান আমি এখানে নিয়ে আসতে পারি, কারণ ব্যান্ডের সঙ্গে সবার মত বিনিময়ে হয়ে একটা গান সিলেক্টেড হওয়া এবং সেই গান কাজ করে তারপর সেই গান প্রকাশ হওয়া, এটা কিন্তু খুব সহজ প্রসেস নয়। এটা সিনেমার গান তৈরির মতো লঘু ব্যাপার নয়। একটা ব্যান্ড একটা গান তৈরি করা মানে একটা গান না তৈরি করার ভাগটা তার মধ্যে অনেক বেশি। মানে প্রচুর গান আমরা তৈরি করি, সেই সব গান আমরা ফেলে দিই। মানে রূপম ইসলাম একটা গান তৈরি করছে এবং সেগুলো ডাস্টবিনে চলে যাচ্ছে, এটা বিশ্বাস করাটাই একটা কঠিন ব্যাপার। ইট ইজ নট অ্যাবাউট রূপম ইসলাম, ইট ইজ ফসেলস। হ্যাঁ, কিন্তু রূপম ইসলাম যে গান তৈরি করে চলেছে সেটা তো সবসময় অন্যদের উপর নির্ভরশীল নয়, এবং সেটা স্বয়ংসম্পূর্ণ অনেক সময়। তো সেই স্বয়ংসম্পূর্ণতার প্রকাশ হচ্ছে একক। আচ্ছা, তুমি আমাকে বলো যে এই যে গানগুলো এখানেও পাবো, যেগুলো নতুন গান বা এতদিন ধরেও যেসব গান তুমি তৈরি করেছো, আমরা বলি যে রূপম ইসলামের একটা একক হচ্ছে মানে একটা বিপ্লব হচ্ছে। হ্যাঁ, এবং বিপ্লবের সাথে তো সমাজ শব্দটা জড়িয়ে থাকে। সমাজের বিভিন্ন ঘটনা এবং সেটা সম্পর্কে তোমার যে দর্শন, সেইটা গানে উঠে আসে বলেই তোমার অনুরাগীরা সবার চেয়ে তোমাকে আলাদা মনে করে। আমিও একইভাবে, একই কারণে সবার চেয়ে তোমাকে আলাদা মনে করি। কিন্তু আমি গানের মাধ্যমে যে জিনিসটা বলছি, তাতে যে সমাজ পুরো পাল্টে যাচ্ছে না বা পরিবর্তন হচ্ছে না, এইটা নিয়ে তোমার মনের মধ্যে দ্বন্দ্বটা কিরকম ভাবে চলে? পাল্টে যাবে না ধরে নিয়েই তো গান, মানে কিছুই পারলাম না, এই জন্যই তো আমারই অ্যালবামের নাম অপদার্থ। হ্যাঁ, এবং ব্যর্থতার প্রচুর 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 স্বীকারোক্তি আমার গানে আছে, এবং সব থেকে বেশি করে যেটা আছে সেটা হচ্ছে সত্যি কথা। এখানে কোনো বানানো মিথ্যে কথা বা প্লাস্টিকের মোড়ক তৈরি করা বা কোনো রকম কৃত্রিমতা নেই। সেইটা রাখবো না বলেই রক মিউজিক, সেইটা আরও বেশি রাখবো না বলেই মিউজিকের আড়াল থেকেও বেরিয়ে আসা এবং একেবারে শেকড়ে ফেরত যাওয়া। মানে আমার যেটা শেকড় সেইখানে, মানে একটা ধরো গান লেখা হলো, এবার সেই গানটা তো ব্যান্ডবাহিত হয়ে যে মানুষের কাছে পৌঁছবে তার কোনো নিশ্চয়তা নেই। এবার এরকম অনেক গান যেগুলো এককেই প্রথম আত্মপ্রকাশ করেছে, মানে একক যখন শুরু হয়েছিল আজ থেকে 12 বছর আগে, তখন এর পুরোটাই ছিল আনকোরা গানের আসর। মানে তার একটি গানও প্রকাশিত গান ছিল না। এবার ধীরে ধীরে 12 বছরে অনেক গান প্রকাশ পেয়ে গেছে। যেমন ধরো একের গানগুলো নিয়ে আমার একটা নতুন অ্যালবাম, নতুন নিয়ম, পুরোটাই একের গান। তারপরে গানের জন্ম বলো, আমি তোমায় ভালোবাসি বলো, এই সমস্ত গানগুলো তো প্রকাশ হয়েছে। আবার অনেক গান এখনো প্রকাশ হওয়া বাকি আছে, রেকর্ড করে পড়ে আছে, কিন্তু সেগুলো আমি যেভাবে প্রকাশ করতে চাইছি সেভাবে এখনো প্রকাশ করে উঠতে পারিনি। আবার ফসিলসও অনেক একের গান নিয়েছে,
পরবর্তীকালে, যেমন স্তব্ধ জীবন, যেমন পালাও, যেমন দেওয়ালিপি, এগুলো এককেই প্রথম আত্মপ্রকাশ করেছিল। তেমন এই যে আগামী একক যেটা খাস একক, তাতেও নতুন গান আত্মপ্রকাশ করছে। অন্তত দুটো গান আমি গাইবো যেগুলো এর আগে কখনোই কাউকেই শোনাইনি, প্রায় বলা যেতে পারে কাউকেই শোনাইনি। আর এরকম অনেক গান গাইবো যেগুলো হয়তো মঞ্চেই প্রথমবার গাইবো। সেগুলো হয়তো পুরোনো গান, হয়তো আমার সোলো অ্যালবামের গান, হয়তো ফসিলসেরও গান যেটা মঞ্চে গাওয়া হয়নি, সেরকম গানও হবে। তুমি যেহেতু প্লেব্যাকে এত সফল, তোমার কি সত্যি মনে হয় যে একটা সিনেমার জন্য গান তৈরি করা বা একটা প্লেব্যাক করা অনেক সহজ একটা ব্যান্ডের গান তৈরি করার চেয়ে? একদমই একদমই। তার কারণ হচ্ছে যে একটা ব্যান্ডের গান, আমি যে ব্যান্ডের সঙ্গে কাজ করি তাদের সঙ্গে কাজ করা খুব কঠিন। মানে মানে এত ক্রিটিক্যাল তারা। তোমাদের ঝগড়া হয় না? ঝগড়া হয় না, কারণ আমি তো মেনে নিই। আমি এখানে একজন সাধারণ মেম্বার হিসেবে কাজ করি, এবং অন্য যারা কথা বলেন তারা যেহেতু অ্যারেঞ্জমেন্টের দায়িত্বে মূলত থাকবেন, আমিও থাকি, আমি পরের দিকে, কিন্তু প্রাথমিকভাবে অ্যারেঞ্জমেন্টের দায়িত্বে যারা থাকবেন তারা আমার নেতা। সেখানে আমার গান লেখা শুরু করা নিয়ে কোনো ঝগড়া হয় না, সেটা তো আমার নিজের ব্যাপার, সেটা তো আমি নিবৃত্তে করি। তারপর গান লেখা, গানগুলো যখন আমি এনে সাবমিট করলাম, যখন আমাদের গান নির্বাচন হয়, তখন নির্বাচনের দায়টা আমি নিই না, অন্যরা নেন। সো ঝগড়া খুব একটা হয় না আমাদের। তুমি যখন লেখো সেই পরিবেশটা কিরকম থাকে? সেটা দিনের সাধারণত কোন সময়? এই রে, না 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 না, ওরকম কোনো রুটিন নেই। আচ্ছা, আমি তো লিখে এসেছি আমার জীবনের প্রয়োজনে, যার জন্য সিনেমার জন্য যখন আমি গান লিখেছি, লোকে বলে যে নিজের জন্য গান লেখা, সিনেমার জন্য গান লেখা, অ্যাডভার্টাইজমেন্টের জন্য গান লেখা সব আলাদা। আমার ক্ষেত্রে কোনোটাই আলাদা নয়। একজন অ্যাডভার্টাইজমেন্ট যিনি দেবেন তার জন্য যখন গান লিখি, তিনি আমাকে কিছু দিয়ে দেন যে এই বিষয় থাকবে, আর জীবন যখন দিয়েছে আমাকে এই বিষয় হয়েছে তোমার জীবনে, সেটা নিয়ে আমি গান লিখেছি যখন প্রয়োজন পড়েছে। তোমার কি গান লেখাটা কাগজে কলমে হয়? গান লেখা কাগজে কলমেই হয়, এখন অনেক সময় ফোনেও লিখি। আচ্ছা, কারণ আমি তো উপন্যাসও ফোনেই লিখি। হ্যাঁ, এখন মিডিয়ামটা পাল্টে গেছে। তবে কাগজে কলমে লিখতে ভাল লাগে, সেটাও বলি। মানে বিরাট গদ্য রচনা নয়, সেটা মূলত আমি ফোনে বা আইপ্যাডে লিখি। কিন্তু গান অনেক সময় আমি কাগজে কলমে লিখি, যার জন্য এখনো যে নতুন যে সংকলন আমার বেরোচ্ছে, গান সমগ্র 2 আনন্দ পাবলিশার্স থেকে বেরোচ্ছে, মানে বেরিয়ে গেছে অলরেডি, কিন্তু ওটা আমরা অফিসিয়ালি প্রকাশ করবো এই খাস এককের দিনেই। সেখানেও এমন গানেরও পাণ্ডুলিপির ছবি আছে, যে গানটা হয়তো খুবই রিসেন্ট, ফসিলসের পরবর্তী অ্যালবামে থাকবে, এরকম গানও তার পাণ্ডুলিপি আছে, তার মানে কাগজে কলমেই লিখেছি। এই যে একটা শো করা, সেটা ফসিলসের ক্ষেত্রেও সেটা এককের ক্ষেত্রেও, শিল্পীকে তো সুস্থ থাকতে হবে, মঞ্চে গিয়ে দাঁড়াতে হবে, সবাই টিকিট কেটে বসে আছে। এটা সংক্রান্ত ভয়গুলো কি? এমন তো হতে পারে সকালে উঠলে শরীর খারাপ হয়ে গেল, হ্যাঁ, প্রত্যেকবার সবকিছু ঠিক হয় কি করে? এটা বলা খুব মুশকিল। এটা নিয়ে বেশি কথা বললে না, বেশি কথা বলা উচিত নয়। এটা নিয়ে খুব, মানে আমি যদি এখন খুব গর্ব করি, হয়তো কালই অসুস্থ হয়ে পড়বো, হতে পারে। কাজে কি দরকার, এটা নিয়ে কথা বাড়ানোর লাভ নেই। তবে যেটা আমি করি, যেটা হচ্ছে যে রেগুলার, যে মানে একটা স্বাস্থ্যসম্মতভাবে থাকা, সেটা আমি থাকি। রেগুলার ব্যায়াম করা, এমন মানে খুব ভুলভাল জিনিস না করা, খুব ভুলভাল কিছু না খাওয়া, একটা ডিসিপ্লিনের মধ্যে যদি নিজেকে রাখা যায়, তাহলে সেটা কাজে দেয়। আমরা কবির সুমনকে যখন দেখি, তখন দেখি তার গানের যে দর্শন আর তার ব্যক্তিগত জীবনে তিনি যেরকম ভাবে বাঁচছেন, দুটোর মধ্যে একটা ফারাক হয় বলে অনেক সমালোচনা হয়। আর রূপম ইসলাম হচ্ছে যে আমরা যে দর্শনটা দেখতে পাচ্ছি, তার এই মুহূর্তের জীবনযাপনেও সেইটা আছে। সংযম তো তোমার মধ্যে সাংঘাতিক ভাবে আছে। আমার মনে হয় যে যেসব দর্শন আছে সেটা তুমি ব্যক্তিগত জীবনেও প্র্যাকটিস করো। তো তুমি মনে করো কিনা যে শিল্পীর কাজ আর শিল্পীর জীবন দুটো এক জায়গায় আসা উচিত? দেখো, সব থেকে বড় এক্সাম্পল হচ্ছেন বব ডিলান। তার কাজকর্ম এবং তার গান বাজনা অনেক সময় মেলে না, এবং তিনি বলেনও এটা, যে গান দিয়ে আমাকে মাপতে এসো না। কাজে বব ডিলানের মতো এক্সাম্পল যেখানে আছে, সেখানে আমার মনে করার কোনো বিষয় নাই। আমি কিভাবে বাজবো সেটাই আমি ঠিক করতে পারি। অন্য লোকে কে কিরম ভাবে করলো, প্রত্যেকেই ঠিক, প্রত্যেক আলাদা আলাদা তার জীবনযাপন, আলাদা আলাদা তার শিল্প জীবন। কাজেই এক একজন এক এক রকম ভাবে সেটাকে ভাবেন, এক একজন এক এক রকমভাবে প্র্যাকটিস করেন। আমার ক্ষেত্রে আবার ওরকম হয় না, মানে আমার ক্ষেত্রে সারল্য অনেক বেশি।
মানে আমি জটিল কম, কিন্তু আমার কাব্যের মধ্যে জটিলতা থাকে, জটিলতা আসে। সেই জটিলতা কাব্য স্বীকৃত বা কাব্যসম্মত। আমি যেহেতু কবিতার স্টুডেন্ট, আমি সাহিত্যের স্টুডেন্ট, কাজেই আমি জানি যে কিভাবে লিখতে হয়। সেই দর্শনটা আমি শিখেছি, স্টাডি করতে হয়েছে, আমাকে পড়তে হয়েছে। সেখান থেকে আমি জেনেছি যে সাহিত্য সম্মত হতে কি করতে হয়, সেটা আমি করি। আমরা সমাজকে যেরকম ভাবে দেখি সেটা বিদেশ হতে পারে, দেশ হতে পারে, রাজ্য হতে পারে, এইগুলো দেখে তুমি যখন অসহায় বোধ করো, একটু অসহায় বোধ করতে চাও কিনা, সেখান থেকেই তোমার সৃষ্টিগুলো আরো বেটার হয় কি? আমি নতুন কিছু পাচ্ছি না সত্যি, মানে যা হচ্ছে সবই রিপিটিশন, সবই আমার ছোটবেলা থেকে তাই হয়ে আসছে। সেটাও একটা, এই যে খাস একক তার একটা বিষয়। আমি কিছু নজির তুলে ধরবো গানে গানেই, যেখানে আমি দেখাবো যে আজকের কথার মধ্যে নতুন কিছু নেই, এটা আসলে বহু প্রাচীন চর্বিত চর্বণ, এটাই চলছে। দেয়ার ইজ নো চেঞ্জ অ্যাট অল, কোনো চেঞ্জ হয়নি। সেটার জন্য তোমার কি হতাশ লাগে? না, আমি একজন শিল্পী, আমার এইসব ব্যাপারে আমাকে নৈর্ব্যক্তিক থাকতে হবে, অবজেক্টিভ থাকতে হবে, সাবজেক্টিভ হলে হবে না। আমার কাজ হচ্ছে ন্যারেট করা, এবং সেটাই করা শিল্পের ভাষায়, সেটাই আমার কাজ। আমার কিছু সব থেকে হতাশ লাগে, কেন জন্মালাম, এইটাতে আমার একটা হতাশা আছে, এছাড়া আমার কোনো হতাশা নেই। কেন জন্মালামের হতাশাটা কি কারণে? কারণ জীবন প্রচণ্ড কষ্টের। মানে একটা অ্যাক্সিডেন্ট হলেও আমরা ভাবি যে কাল সকালে ডাক্তার দেখিয়ে এটাকে ঠিক করতে হবে। এমন একটা সময় আসবে যখন ডাক্তার দেখিয়ে ঠিক করতে পারবো না, এই বোধটাও চলে আসবে। সো এই তো জীবন, জীবনের মূল কি? জীবনের মূল তো মৃত্যুমুখী একটা যাত্রা। সো এটা যারা কাজের মানুষ তারা ভাবে যে আমি কতটুকু কাজ করে উঠতে পারবো, বাট যে পারফেকশনের পেছনে ধাওয়া করছি কতদূর তা অ্যাচিভ করতে পারবো। সো হ্যাঁ, জীবন সামগ্রিকভাবেই ডিপ্রেসিং, কিন্তু আমরা এই সৃষ্টির আনন্দগুলো, ওই যে আমার গানেই আছে আনন্দ খুঁটে খাই, কাজে ওইটা খুঁটে খাওয়ার চেষ্টা করি। তুমি যখন এখন তোমার ছেলের সাথে ইন্টারঅ্যাক্ট করো, কোন 2-3টে জিনিস তোমার ভীষণভাবে মনে হয় যে ওকে শেখাতেই হবে? বাংলা ভাষা। আচ্ছা, বাংলা ভাষাটা, বাংলা ভাষা শুধু ওকে কেন, আমার গোটা প্রজন্মকেই শেখাতে ইচ্ছে করে। এমনকি আমার সমসাময়িকরাও তেমনভাবে কেউ বাংলা জানে না, যা তাদের কাজে আমি তার প্রমাণ পাই। গভীরতার বড্ড অভাব, ভাষা সংক্রান্ত গভীরতার বড্ড অভাব, যেটা আমার আগের প্রজন্মে ছিল না, সেইটা আমি এখানে খুব নোটিস করি। আর বাংলা ভাষা, ব্যাস, আর কিছু না। আর কিছু না। আর আমি বাকি যা আছে সব ওর থেকে আমি শিখবো। সময়কে শিখবো, ওর স্টাইল স্টেটমেন্ট আমি শিখতে চাই। আমি আর কিছু শেখাতে চাই না, আমি একটাই জিনিস শেখাতে চাই, সেটা হচ্ছে ভাষা। ভাষা যদি শিখতে পারে তাহলে শিল্পও শিখতে পারবে, কারণ ওই শেকড়টা না, ওই শেকড়টা ভাষার মধ্যে আছে। ধরো আমি যে রক মিউজিক করেছি, সেই রক মিউজিকের শেকড় কিন্তু আমার ভাষার মধ্যে ছিল। সেখানে রবীন্দ্রনাথ ছিলেন, সেখানে নজরুল ইসলাম ছিলেন, সেখানে লালন ফকির ছিলেন, আরও অনেকে ছিলেন। একটা সময় আমি নিয়মিত রজনীকান্তের গান দিয়ে আমার কনসার্ট শুরু করতাম, আবার হয়তো সুযোগ পেলে আবার করব। আমি সবার গান গেয়েছি, রজনীকান্ত সেন, দ্বিজেন্দ্রলাল রায়, অতুল প্রসাদ, আরও অনেকে, রবীন্দ্রনাথ, নজরুল তো বটেই। সো এইটাই আমার বন্দর, বাংলা ভাষা আমার বন্দর, সেখানে আমার নৌকা বাঁধা আছে। তো এইটাই সব থেকে বড়, যেটা আগামী প্রজন্মকে আমি দিতে পারি, যদি তারা নিতে চায়। আচ্ছা, আমার শেষ প্রশ্ন হচ্ছে, যেহেতু তুমি রকস্টার, মঞ্চে যখন গান গাও প্রচন্ড আকর্ষণের কেন্দ্রবিন্দুতে থাকো, কোনো সুন্দরী মহিলা উঠে যদি বলে যে আমি রূপম ইসলামের প্রেমে পড়েছি, তাহলে তোমার উত্তরটা কি হবে? আমিও প্রেমে পড়েছি তোমার, যদি আমার তাকে ভাল লাগে তাহলে। আমার তো প্রেমে পড়তে কোনো আপত্তি নেই। মানে প্রেমের ব্যাখ্যাটা কিরকম? প্রেমের ব্যাখ্যাটা সবকিছু, প্রেমের ব্যাখ্যা সব থেকে বড় ব্যাখ্যা হলো প্রকৃতি। প্রকৃতির, দেখো, প্রকৃতি আমাদের প্রতি খুব সহানুভূতিশীল নয়, আমাদের নানা রকম অত্যাচার করে।
কিন্তু বেসিক জীবনে যদি আমাদের বেঁচে থাকতে হয়, যদি আগামীকালের কথাও ভাবতে হয়, প্রকৃতি শরণাপন্ন না হয়ে উপায় নেই। প্রকৃতি একজন নারী, কারণ যদি আমি লিঙ্গ পরিবর্তন করি তাহলে প্রকৃত তো নারীর নাম হবে না, প্রকৃতি নারী। এই প্রকৃতি কত রকম? দুরকম, মূলত দুরকম। একটা হচ্ছে অন্তঃপ্রকৃতি, একটা বহিঃপ্রকৃতি। অন্তঃপ্রকৃতি আমার নিজের মধ্যে আছে, আর বহিঃপ্রকৃতি বাইরে আছে। সো এই অন্তঃপ্রকৃতি একজন নারীকে ভেতরে নিয়ে আমি বসবাস করছি, আমি একজন পুরুষ, তাহলে এর থেকে বড় প্রেম আর কি হতে পারে?